আচ্ছা দেখো এই প্রশ্নটা কি বলেছে, এখানে একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, তো তোমাকে ম্যাচিং করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট এটা কি আছে, বলছে তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে। আচ্ছা বলো তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে। আমরা অবশ্যই বলেছি যে বিজ্ঞানী হেনরি বেকারেল তেজস্ক্রিয়তার আবিষ্কারক, তাহলে তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে হবে, বেকারেল, তাই না, বেকারেল, ঠিক আছে। আচ্ছা দেখো পরেরটা কি আছে, পরেরটা বলছে হাইড্রোজেন ব্রোমাতে কি হয়। হাইড্রোজেন ব্রোমাতে কি হবে বলো, হাইড্রোজেন ব্রোমা কিসে দিয়ে তৈরি করা হয়, অবশ্যই নিউক্লিয় সংযোজন দিয়ে, তাই না, নিউক্লিয় সংযোজন দিয়ে, সংযোজন, নিউক্লিয় সংযোজন, ঠিক আছে। আচ্ছা দেখো এই হাইড্রোজেন ব্রোমাটাই হচ্ছে আমাদের ব্যতিক্রম, যেখানে নিউক্লিয় সংযোজন ব্যবহার করা হচ্ছে, তাই না। বাকি সব বোমাগুলো কিন্তু নিউক্লিয় বিভাজন দিয়েই হয়, ঠিক আছে। যেগুলো ইউরেনিয়াম বোমা, যেগুলো আমাদের হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা হয়েছিল, সবই কিন্তু নিউক্লিয় বিভাজনিক বিক্রিয়া ছিল, বাট এই যে হাইড্রোজেন বোমাটা সেটা কিন্তু নিউক্লিয় সংযোজন দিয়ে করা হচ্ছে। দেখো বলছে ভর শক্তির তুল্যতা সূত্র, ভর শক্তির তুল্যতা সূত্র কে দিয়েছিলেন, বিজ্ঞানী আইনস্টাইন, তাই না, আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন, সূত্রটা কি, E mc², তাই তো, যেখানে E টা হচ্ছে শক্তি, m টা হচ্ছে ভর এবং c টা হচ্ছে আলোর বেগ, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের ভর শক্তি তুল্যতা সূত্র, কে দিয়েছিলেন, বিজ্ঞানী আইনস্টাইন। তাহলে ওটার সাথে ওটা ম্যাচ করে দাও। আচ্ছা লাস্ট তাহলে একটাই পড়ে আছে, নিউক্লিয় চুল্লিতে কি ব্যবহার করা হবে, অবশ্যই নিউক্লিয় বিভাজন ব্যবহার করা হবে, তাই না, নিউক্লিয় বিভাজন, তাই তো, নিউক্লিয় বিভাজন আমরা ব্যবহার করব কোথায়, নিউক্লিয় চুল্লিতে। আচ্ছা দেখো কি আসছে প্রশ্নটা, প্রশ্নটা আসছে যে তেজস্ক্রিয় মৌল কাদের বলে এবং দুটো তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। আচ্ছা তেজস্ক্রিয় মৌল কাদের বলে লিখতে গেলে অবশ্যই তোমরা আগে কিন্তু তেজস্ক্রিয়তাটা কি জিনিস সেটা অবশ্যই লিখবে, ঠিক আছে। অবশ্যই সেটা মেইন কথার মধ্যে একটুখানি লিখে দেবে, তারপরে তোমরা তেজস্ক্রিয় মৌল কাকে বলে সেটা লিখবে। দেখো সেইভাবেই উত্তরটা লেখা আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা তো তেজস্ক্রিয়তাটা কি জিনিস সেটা আমরা আরেকটুখানি বলে দিই, তোমাদের আগেও হয়তো বলেছি। ধরো যেগুলো ভারী নিউক্লিয়াস, এটা একটা ভারী নিউক্লিয়াস, ঠিক আছে, ভারী নিউক্লিয়াস কাদের বলে, ভারী নিউক্লিয়াস, কাদের বলে ভারী নিউক্লিয়াস, যাদের নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা হয় হচ্ছে 1:75 এর বেশি, তাই তো। এই নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু রশ্মি বেরিয়ে আসে, তাই না, কিছু রশ্মি বেরিয়ে আসে, তিনটে রশ্মি বেরিয়ে আসে, আলফা বিটা আর গামা, তাই তো। এই রশ্মিগুলোকে কেউ কিন্তু আটকাতে পারে না, তাই তো, এটা স্বতঃস্ফূর্তভাবে অটোমেটিক বেরিয়ে আসে, তাই তো। আচ্ছা যেমন কাউকে যদি তোমাকে যদি মারা হয় স্কুলে গিয়ে, আর তোমার যেমন রাগটা অটোমেটিক বেরিয়ে আসবে, এগুলোও সেরকম অটোমেটিক বেরিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে এই ঘটনাটা, এটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা, তাই তো। আর যে মৌলের জন্য এই ঘটনাটা ঘটছে তাদেরকে বলা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। তাহলে তেজস্ক্রিয় মৌলের উদাহরণগুলো কি কি হবে, দেখো একটা হচ্ছে ইউরেনিয়াম 92-235, আর একটা হচ্ছে থ্যালিয়াম 231-90, ঠিক আছে। এই দুটোই আপাতত মনে রাখো, তাহলেই হবে। আচ্ছা দেখো এর পরের প্রশ্নটা কি আসছে, এর পরের প্রশ্নটা আসছে যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। আচ্ছা তেজস্ক্রিয়তা আমরা বারবার বলছি নিউক্লিয়াসের ঘটনা, এটা বাইরের ইলেকট্রনের কোনো এর সাথে ইয়ে নেই, কোনো যোগাযোগ নেই, তাই না। আচ্ছা তাহলে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, অবশ্যই ওখানে উত্তরটা লেখা আছে, আমি একটু তাও বুঝিয়ে দিই তোমাদের। দেখো জিনিসটা কি, ধরো এটা একটা তেজস্ক্রিয় মৌল আর এটা একটা তেজস্ক্রিয় মৌল। আচ্ছা তাহলে এই যে তেজস্ক্রিয় মৌল, এই তেজস্ক্রিয় মৌলটা সাথে ধরো রাসায়নিক বিক্রিয়া করলো, ঠিক আছে, এরা দুটো গিয়ে রাসায়নিক বিক্রিয়া করছে একসাথে। আচ্ছা এর বাইরেও ইলেকট্রন আছে, এর বাইরেও ইলেকট্রন আছে, তাই না, এর বাইরেও আমরা অনেক ইলেকট্রনের মহল দেখতে পাবো, তাই তো। এগুলো ধরো ইলেকট্রন গুলো রয়েছে, ঠিক আছে, এগুলো ইলেকট্রন গুলো রয়েছে। আচ্ছা এর ভেতরে কি থাকে, নিউট্রন থাকে আর প্রোটন থাকে, তাই না, এর ভেতরেও নিউট্রন থাকে প্রোটন থাকে, তাই তো। আচ্ছা এমনি যে মৌলগুলো ছিল
ছিল এমনি যে মৌলের আমরা রাসায়নিক বিক্রিয়া করেছি তাতে কি হয়, এই রাসায়নিক বিক্রিয়ার ইলেকট্রনগুলোর আদান প্রদান হয়, তাই তো। আর তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে এই রাসায়নিক বিক্রিয়া ঘটলেও মানে ইলেকট্রনের আদান প্রদান হলেও এদের যে তেজস্ক্রিয় রশ্মির যে বিকিরণটা, সেই তেজস্ক্রিয় রশ্মির বিকিরণটা কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। মানে এখনো যত পরিমাণ তেজস্ক্রিয়তা বেরোচ্ছিল বিক্রিয়া করার পরেও তত পরিমাণই তেজস্ক্রিয়তা বেরোবে, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ কি হতে পারে, যে এই যে তেজস্ক্রিয় মৌলগুলোর ভেতর থেকে যে কণাগুলো বেরিয়ে আসছিল আলফা বিটা আর গামা। আচ্ছা, একবার কণা বলছি একবার রশ্মি বলছি, অনেকের প্রশ্ন হতে পারে এটাকে একবার কণা বলছি একবার রশ্মি বলছি কেন? যা খুশি তাই বলতে পারো, এদের মধ্যে তোমাকে কেউ সম্পর্ক জানতে চাইবে না, ঠিক আছে? একে কণা বলো রশ্মি বলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আলফা বিটা গামা এর মধ্যে থেকে যেহেতু বেরিয়ে আসছে, তাহলে এর পরিমাণটা চেঞ্জ হয় না, তাই এটা হচ্ছে একটা নিউক্লিয় ঘটনা। দেখো অবশ্যই এটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে, তাই না? আচ্ছা দেখো, এর পরের প্রশ্নটা কি আছে, বলছে আলফা ও বিটা বিন্যাকরণের সমীকরণ দেখাও। আচ্ছা, সমীকরণটা কি জিনিস? অবশ্যই এটা তোমরা একটা জেনারেল সমীকরণ দেবে এবং তার সাথে একটা উদাহরণ দেবে। তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ, যদিও আমি একটুখানি বলে দিই। ধরো x একটা তেজস্ক্রিয় মৌল, তার পারমাণবিক সংখ্যা m এবং ভর সংখ্যা m আর পারমাণবিক সংখ্যা z। এইটা থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে আসে, আলফা কণা নিঃসরণ, তাহলে কি হবে, এর পারমাণবিক সংখ্যাটা 4 একক কমে যায়, তাই না? পারমাণবিক সংখ্যাটা 4 একক কমে। আচ্ছা, কেউ কারোর মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে যে পারমাণবিক সংখ্যা 4 এবং পারমাণবিক সংখ্যা 2, 4 একক আর 2 এককই কেন কমে? এটা 6 এটা 7 কেন নয়? 4 একক আর 2 এককই কেন কমে? আচ্ছা, আলফা কণাটাকে আমরা কি বলেছিলাম? হিলিয়াম 4 আর 2 প্লাস এর স্রোত, তাই তো? এটা বলেছিলাম তো। তাহলে এইটা যদি বেরিয়ে যাচ্ছে, তাহলে হিলিয়ামের ভর সংখ্যা কত? 4, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে এই আলফা কণা যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে কত একক কমবে? 4 একক কমবে, অবশ্যই 2 একক কমবে। এখানে আমার কোনো হাত নেই, আমার আর তোমার কোনো হাত নেই এখানে, তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আলফা কণা বেরোলে কি হবে ব্যাপারটা। তাহলে একটা উদাহরণ যদি বলি আমরা, উদাহরণটা কি রকম হবে? ধরো ইউরেনিয়াম 238 এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল, তাহলে সেটা কি হবে? আলফা কণা যদি বেরিয়ে যায়, সেটা থ্যালিয়াম 234 হয়ে যাবে, তাই না? এবং তার সাথে একটা হিলিয়াম পরমাণু তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার কি, ধরো একটা বিটা বিঘটন যদি ঘটে, এই একই পরমাণু থেকে যদি একটা বিটা বিঘটন ঘটে, একটা বিটা নিঃসরণ যদি ঘটে, একটা বিটা কণা যদি নিঃসরণ ঘটে, তাহলে কি হবে? ওর পারমাণবিক সংখ্যাটা 1 একক বেড়ে যাবে, 1 একক বেড়ে যাবে। কি করে বেড়ে যায়? 1 একক বেড়ে যাবে। বিটা কণাটাকে আমরা কি বলেছিলাম? একটা ইলেকট্রন কণার স্রোত, তাই তো? ইলেকট্রনের স্রোত। তাহলে এটা যদি ইলেকট্রন যদি বেরিয়ে যাচ্ছে, তাহলে ওর পারমাণবিক সংখ্যাটা তো চেঞ্জ হচ্ছে না, পারমাণবিক সংখ্যাটা 1 একক বেড়ে যাচ্ছে, তাই তো? এটা যদি আমরা একটা উদাহরণ দেখি, এটার উদাহরণটা আমরা কি দেখব? এটার উদাহরণটা দেখব হচ্ছে, দেখো থ্যালিয়াম 234 যেটা ছিল, সেটা পেট্রোনিয়াম 91 234 এ পরিণত হয়ে যায়, বুঝা গেল? এবং তার সাথে একটা বিটা কণা তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা দেখো, এর পরের প্রশ্নটা কি আসছে, বলছে তেজস্ক্রিয় আইসোটোপ কাদের বলে এবং দুটো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লেখো। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কাদের বলবো? হচ্ছে পরমাণুগুলো যে আইসোটোপগুলোর নিউট্রন এবং প্রোটন মানে নিউক্লিয়ার গুলোর আর কি কম্বিনেশনটা খুব আনস্টেবল হবে, তাদেরকেই আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলবো, কারণ সেখান থেকে আলফা কণা বিটা কণা গামা কণা বেরিয়ে আসবে, তাই না? ঠিক এরকম কিছু তেজস্ক্রিয় আইসোটোপ কি? একটা হচ্ছে কার্বন 14/6 আর হচ্ছে আয়োডিন 131/52, ঠিক আছে? আচ্ছা, এই দুটো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, ঠিক আছে? একটা কার্বনের একটা আয়োডিনের, ঠিক আছে? তো কার্বনের যে তেজস্ক্রিয় আইসোটোপটা, এটা কোথায় ব্যবহার করা হয়? কার্বন ডেটিং এ। কার্বন ডেটিং, ফেব্রুয়ারি মাস ডেটিং এর কথা শুনলেই চলে আসে সবাই, ঠিক আছে? কার্বন ডেটিং, এটা ওই ডেটিং নয়, এটা হচ্ছে কার্বন ডেটিং কিসে ব্যবহার করা হয়? যে পুরনো জিনিসপত্র ব্যবহার করা হয়, পুরনো জিনিসের
বয়স নির্ণয়, বয়স নির্ণয়। ঠিক আছে, পড়াশোনায় ধ্যান দাও, এখন টিচিং করবে। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে আয়োডিন 13152, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা থাইরয়েড রোগের জন্য ব্যবহার করা হয়। থাইরয়েড, থাইরয়েড রোগের প্রতিরোধে, ঠিক আছে, প্রতিরোধে ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখো এরপরে কি আসছে, ওই যে নিউক্লিয় সংযোজন কাকে বলে এবং নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, তাই তো? আচ্ছা, এই টপিকটা আমরা আগের দিন ভালো করে বুঝেছিলাম। নিউক্লিয় সংযোজন কাকে বলে আমি একটুখানি তবু বলে দিই। দুটো হালকা নিউক্লিয়াস ধরো, ঠিক আছে, এটা ধরলাম একটা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস, এটা আরেকটা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস। দুটো হালকা নিউক্লিয়াস, দুটো হালকা নিউক্লিয়াস মিলে যখন একটা বড় নিউক্লিয়াস গঠন করবে তাকেই বলছি আমরা নিউক্লিয় সংযোজন, তাই তো? পুরো ডেফিনিশন তোমরা ওখান থেকে লিখে নিতে পারবে, আমার সেটা বলছি না আমি, অবশ্যই সেটা লিখে নেবে তোমরা। আচ্ছা, এখানটা 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। তো এই নিউক্লিয় সংযোজনের জন্য আগে নিউক্লিয় বিভাজন ঘটানো কেন হয়? দেখো, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, তাই তো? এবং দুটো খুব ভালো পরমাণু, দুটো খুব স্টেবল পরমাণু, তাই তো? দুটো একে অপরের সাথে মিশতে চাইবে কি? দুটো স্টেবল পরমাণু হলে একে অপরের সাথে মিশতে চাইবে না, কারণ দুটোর মধ্যে তোমার ভালো বন্ডিং আছে, তাই তো? যে আমরা, তুইও আমার কাছে আসবি না, আমিও তোর কাছে যাবো না। তো এই যে দুটোকে যদি আমি একসাথে মেশাতে চাই, তাহলে বাইরে থেকে আমাকে প্রচুর পরিমাণ শক্তি দিতে হবে, যে শক্তিটা আমরা পাবো নিউক্লিয় বিভাজন থেকে। নিউক্লিয় বিভাজন থেকে, নিউক্লিয় বিভাজন থেকে, যে শক্তিটা আমরা পাবো নিউক্লিয় বিভাজন থেকে। তাহলে এই নিউক্লিয় বিভাজনের দ্বারা আগে প্রথমে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করতে হয়, তারপরে ওই দুটোকে আমরা একসাথে আনতে পারবো এবং তবে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা ঘটবে।